অমল ব্যগ্রভাবে কহিল, না না, রাত্রে এই ঘরে কিছুতেই শোয়া হবে না। একটু থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কহিল, এ ঘর আর ও ঘর সবই সমান, কোথাও নিস্তার নেই। চণ্ডী কহিল, তার মানে? অমল ও সুধা তখন পরস্পরের বিবর্ণ মুখের দিকে চাহিয়া কাঠ হইয়া বসিয়াছিল। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক শ্রী গোলক বিহারী মুখোপাধ্যায় রচিত একটি ভূতের গল্প, অবগুণ্ঠিতা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। বন্ধুরা, আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে একটা ভূতের গল্প শুনতে চান, তাই আজ আপনাদের জন্য একটা ভূতের গল্প নির্বাচন করলাম। আশা করি সবাই শুনবেন। শুরু করছি অবগুণ্ঠিতা। চণ্ডীর মতো দুঃসাহসিক যুবক সচরাচর দেখিতে পাওয়া যায় না। ভয় কাহাকে বলে সে জানিত না। যেসব স্থান অতিক্রম করিতে দিনের বেলা লোকে ভয় পাইত, চণ্ডী গভীর অন্ধকার রাত্রে সেই স্থানে ঘুরিয়া আসিত। বাজি রাখিয়া এমন কতদিন লোকালয় হইতে বহু দূরে অবস্থিত নির্জন পল্লীর শ্মশান ভূমিতে রাত্রি অতিবাহিত করিয়া আসিয়াছে। কলিকাতায় যেবার গুন্ডার অত্যাচারে শহরবাসীরা ব্যস্ত সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিল, সেবার চণ্ডী কলিকাতায় তাহার মাতুলালয়ে বাস করিতেছিল। জনকত গুন্ডাকে সে একাকী এমনই ঠেঙাইয়াছিল যে সেই অঞ্চলে গুন্ডারা ভয়ে আর পা বাড়াইতে সাহস করে নাই। তাহার সাহস ও দেহের শক্তি দুই অসাধারণ ছিল। শারীর চর্চা করিত বলিয়া সে যে লেখাপড়ায় অবহেলা করিত তাহা নহে। কি স্কুলে কি কলেজে সে পরীক্ষায় ফেল করে নাই। বিএ পাশ করিয়া সে তাহাদের গ্রামের স্কুলেই শিক্ষকতা করিতেছে। গ্রামে একটা ব্যায়াম সমিতি স্থাপিত করিয়াছিল। ছাত্রদের নিয়মিতভাবে সেখানে সে ব্যায়াম শিক্ষা দিত। ছাত্ররা তাহাকে যেমনই ভয় করিত তেমনই ভক্তি করিত। অমল তাহার বাল্যবন্ধু। গুরু মহাশয়ের পাঠশালায় ক খ হইতে আরম্ভ করিয়া বিএ পর্যন্ত তাহারা একসঙ্গে পড়িয়াছে, একসঙ্গে শারীর চর্চাও করিয়াছে। চণ্ডীর সমতুল্য না হইলেও তাহার দেহের শক্তি এবং মনের বলও বড় কম ছিল না। পাঠ্যাবস্থা শেষ হইবার মাস ছয়েক পরে সংসার চক্রের আবর্তনে একজন আর একজনের নিকট হইতে বহু দূরে চলিয়া গিয়াছে। 4 বৎসর উভয়ের দেখা সাক্ষাৎ নাই, তবে তাহাদের মধ্যে নিয়মিত পত্র বিনিময় হইত। অমল বিবাহিত, চণ্ডী কৌমার্যব্রত অবলম্বন করিয়াছিল। অমলের শ্বশুর মৃত্যুকালে তাহার জামাতাকে কিছু নগদ টাকা দান করিয়া গিয়াছেন। সেই টাকা দিয়া অমল তাহার কর্মস্থলে একটি ছোট একতলা বাড়ি ক্রয় করিয়াছে। বাড়িটি উত্তম রূপে মেরামত করিয়া 12 পূর্বে এক শুভ দিন দেখিয়া অমল সস্ত্রীক গৃহপ্রবেশ করিয়াছে। সে সংবাদ পত্রযোগে চণ্ডী পাইয়াছে। সেখানে যাইবার জন্য চণ্ডীরও আহ্বান আসিয়াছিল, কিন্তু স্কুলের 2-3 জন শিক্ষক অনুপস্থিত থাকায় তাহার যাওয়া ঘটিয়া ওঠে নাই। তারপর এই কয়দিন অমলের নিকট হইতে কোনো পত্র আসে নাই। এই 4 বৎসরের মধ্যে অমল পত্র দিতে তো কোনো দিন এত দেরি করে নাই। না যাইতে পারায় সে কি অভিমান করিয়া পত্র লেখা বন্ধ করিয়াছে? এই কথাই চণ্ডী ভাবিতেছিল। এমন সময় এক অপরিচিত ব্যক্তি আসিয়া তাহাকে সংবাদ দিল, অমলবাবুর ভয়ানক বিপদ। তিনি যেন এই 11টার গাড়িতেই রওনা হন। বিপদটা যে কি তাহা নানা প্রশ্ন করিয়াও
চণ্ডী জানিতে পারিল না। সে মনের মধ্যে অত্যন্ত অস্বস্তি বোধ করিতে লাগিল। লোকটি তাহাকে সংবাদ দিয়াই চলিয়া গেল, বলিয়া গেল ফিরিতে তাহার দিন 2 বিলম্ব হইবে, তিনি যেন অবিলম্বেই রওনা হন। তখন বেলা 9:30। চণ্ডী তাড়াতাড়ি স্কুলের প্রধান শিক্ষকের নিকট একখানি পত্র লিখিয়া পাঠাইয়া দিল এবং যত শীঘ্র সম্ভব স্নান আহার সারিয়া লইয়া বাটি হইতে বাহির হইয়া পড়িল। অমল যে ক্ষুদ্র শহরে বাস করিত তাহার আসল নামটা অপ্রকাশ রাখিয়া সেটাকে আমরা আমবেড়িয়া বলিয়া অভিহিত করিব। চণ্ডী যখন সেখানে পৌঁছিল তখন রাত্রি 9টা বাজিয়া গিয়াছে। সবে শুক্লপক্ষ পড়িয়াছে, চারিদিক অন্ধকার, আকাশের গায়ে মিটমিট করিয়া তারাগুলি জ্বলিতেছিল। আর নাতি প্রশস্ত বন্ধুর পথের উপর দূরে দূরে থাকিয়া তেলের আলোগুলি জীর্ণ কাষ্ঠফলকের উপর দাঁড়াইয়া নিতান্ত ম্লানভাবে পথচারীদের পথনির্দেশ করিয়া দিতেছিল। স্টেশন হইতে অমলের বাড়ি 1/2 মাইলের কম নহে। সেই পথটুকু অতিক্রম করিতে চণ্ডীর মিনিট 6 বেশি লাগিল না। বাড়িটি একটা সরু গলির ভিতর, সেখানে একটা স্তিমিত প্রায় তেলের আলোও নাই। সেই গলিটা মিউনিসিপ্যালিটির অধিকারভুক্ত নহে, কাজেই এই যৎসামান্য সুবিধা হইতেও সে বঞ্চিত। অন্ধকার ঠেলিয়া চণ্ডী বন্ধুর গৃহদ্বারের সম্মুখে গিয়া দাঁড়াইল। দ্বার ভিতর হইতে বন্ধ। বারদুই অমল অমল বলিয়া ডাক দিতেই দ্বার খুলিয়া গেল। হ্যারিকেনের উজ্জ্বল আলোকে চণ্ডী দেখিল অমল এবং তাহার পত্নী সুধাময়ী বিবর্ণ মুখে দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। চণ্ডী ব্যগ্রকণ্ঠে প্রশ্ন করিল, কি হয়েছে রে? অমল কম্পিত কণ্ঠে বলিয়া উঠিল, আহ, বাঁচলুম, এসেছিস ভাই। এত দেরি দেখে আমরা ভেবেছিলুম তুই এই গাড়ি ধরতে পারিসনি। তোর আসতে সেই কাল ভোর। যাক, বেঁচেছি। ভেতরে আয়, সব বলছি। চণ্ডী ভিতরে প্রবেশ করিতেই অমল ক্ষিপ্র হস্তে দরজা বন্ধ করিয়া দিল। ঘরের সম্মুখে চওড়া রক। চণ্ডী চামড়ার ব্যাগটা রাখিয়া বলিল, ভেতরে কেন রে? এইখানে বসা যাক। বন্ধুকে কাছে পাইয়া অমল মনের বল যদিও অনেকটা ফিরিয়া পাইয়াছিল, তবুও কথা বলিতে গিয়া তাহার গলার স্বর কাঁপিয়া উঠিল। সে ব্যস্তভাবে কহিল, না না, ওখানে নয়, ওখানে নয়, ভেতরে আয়। চণ্ডী রকের উপর দাঁড়াইয়া কহিল, তোদের হয়েছে কি? আগে বল দেখি। তোদের মুখের চেহারা বদলে গেছে, কথা বলছিস কেমন একরকম করে। অমল তেমনি বিকৃত কণ্ঠে কহিল, বলবো বলেই তো তোকে ডেকে আনিয়েছি, তবে এখানে নয়, ভেতরে আয়, ভেতরে আয়, বড় বিপদ। চণ্ডী আর কিছু না বলিয়া তাহাদের অনুসরণ করিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিয়া বলিয়া উঠিল, আচ্ছা, এইবার বল। অমল তখন নিজেকে আরও খানিকটা সামলাইয়া লইয়াছে। কতকটা সহজভাবে কহিল, এতটা পথ এলি, একটু জিরিয়ে নে, তারপর। তাহাকে কথা শেষ করিতে না দিয়া চণ্ডী কহিল, তুই কি মনে করেছিস এই 4 বছরে আমি এমনই অকর্মণ্য হয়ে গেছি যে 2-4 ঘন্টা ট্রেনে কাটাতে হয়েছে বলে আমায় জিরোতে হবে? তোদের মুখ দেখে বেশ বুঝতে পারছি একটা ভয়ানক কিছু ঘটেছে। কি হয়েছে আগে বল। অমল কহিল, আচ্ছা, আগে ব্যাপারটা তোকে ভেঙেই বলি। তুই তো আমায় জানিস। না না, তুই হাতে মুখে জল দিয়ে খেয়ে নে, তারপর সব বলবো। দেরি হলে হয়তো খাবার সময়ই হবে না। হঠাৎ সে থামিয়া গেল। ঘড়িতে ঢং ঢং করিয়া 10টা বাজিল। চমকিয়া উঠিয়া একবার সে ঘড়ির দিকে চাহিল। তাহার মুখ আবার বিবর্ণ হইয়া গেল। সে আপন মনে বলিয়া উঠিল, সর্বনাশ। সুধাময়ী এতক্ষণ একটু দূরে দাঁড়াইয়াছিল।
ভয়ত্রস্ত চরণে অগ্রসর হইয়া আসিয়া স্বামীর দেহ স্পর্শ করিয়া দাঁড়াইয়া ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। উভয়ের এই আকস্মিক ভাবান্তর লক্ষ্য করিয়া চণ্ডী নির্বাক বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। অমল চাপা গলায় বলিয়া উঠিল, ওই ওই আরম্ভ হয়েছে। তাহারা যে ঘরের মধ্যে ছিল তাহারই সামনে রক, সেই রকের সামনে একটি ছোট্ট উঠান, উঠানের এক পাশে আরেকটি ঘর, সেটা ছিল এই বাড়ির বৈঠকখানা। সেই ঘরের মধ্য হইতে শব্দ উত্থিত হইল, ঠকাঠক ঠকাঠক ঠকাঠক। কে বা কাহারা যেন চেয়ার, বেঞ্চি বা টেবিল, মেঝের উপর সজোরে ঠুকিতেছে। সেই শব্দ চণ্ডীরও কানে গেল, কিন্তু সেই শব্দই যে তাহার বন্ধু এবং বন্ধুপত্নীর বিচলিত হইবার কারণ হইতে পারে তাহা সে উপলব্ধি করিতে না পারিয়া বিস্ময় ভরা দৃষ্টিতে তাহাদের মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি কি হয়েছে রে, অমন করছিস কেন? বাহিরের ঘর হইতে তেমনিভাবে শব্দ হইতে লাগিল, ঠকাঠক ঠকাঠক ঠকাঠক। অমল টানিয়া টানিয়া বলিল, ওই ওই শুনতে পাচ্ছিস না? চণ্ডী ব্যগ্রভাবে কহিল, শুনতে তো পাচ্ছি, ওই ঘর থেকে একটা শব্দ আসছে, তাতে তোরা এত বিচলিত হয়ে উঠলি কেন তা তো বুঝতে পারছি না। ভেঙেই বল না, ব্যাপারটা কি? শব্দটা ক্রমেই বাড়িতে লাগিল। ওই ঘরের জিনিসগুলা কাহারা যেন ভাঙিয়া চুরিয়া চুরমার করিয়া ফেলিতেছে। অমল অসহায় দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। চণ্ডী বুঝিল অমলের নিকট হইতে কিচ্ছু জানিতে পারা অসম্ভব। সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া দ্রুত পদে সেই স্থান ত্যাগ করিল। অমলের ইচ্ছা হইল তাহাকে ধরিয়া রাখে, প্রাণপণে চিৎকার করিয়া বলে, ওরে যাসনি যাসনি। কিন্তু না পারিল সে এক পা অগ্রসর হইতে, না পারিল একটা কথা বলিতে। কে যেন তাহার সমস্ত শক্তি হরণ করিয়া লইয়াছিল। সুধাময়ীও পুত্তলিকাবৎ আড়ষ্ট হইয়া স্বামীর পার্শ্বে দাঁড়াইয়াছিল। চণ্ডী বৈঠকখানায় প্রবেশ করিয়া দেখিল এই অল্প সময়ের মধ্যে ঘরখানা কে যেন চষিয়া ফেলিয়াছে। একখানি তক্তপোষ কাত হইয়া পড়িয়া আছে, একখানা টেবিল ও খান চারেক চেয়ার মেঝের ওপর গড়াগড়ি দিতেছে। ঘরের মধ্যে একটা হ্যারিকেন মিটমিট করিয়া জ্বলিতেছিল। সে তাহার আলোয় এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিল, কিন্তু কাউকে দেখিতে পাইল না। অথচ এই মাত্র জিনিস ফেলার শব্দ সে সুস্পষ্ট শুনিয়াছে। সে আর একবার চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল বাহিরের দরজা উন্মুক্ত রহিয়াছে। এইবার সে ব্যাপারটা কতকটা অনুমান করিয়া লইল। ইহা কোনো দুষ্ট লোকেরই কাজ। যে কোনো কারণেই হোক অমলের সহিত প্রতিবেশীদের অসদ্ভাব ঘটিয়াছে। অমলকে জব্দ করিবার জন্য তাহারাই চক্রান্ত করিয়া এই কাজ করিতেছে। শুধু আজ নহে, কয়েক রাত্রি ধরিয়া এই কাজ চলিতেছে। সে একা তাহাদের সহিত পারিয়া উঠিতেছে না বলিয়াই তাহাকে এখানে আনিবার জন্য লোক পাঠাইয়াছে। কিন্তু সে কথা প্রকাশ করিতেই বা অমল কেন ইতস্তত করিতেছিল? অল্প কথায় তো সে তাহাকে ব্যাপারটা জানাইয়া দিতে পারিত। যাক, কালই সে প্রতিবেশীদের বেশ করিয়া বুঝাইয়া দিবে। অমল এখানে নূতন আসিয়াছে বটে, কিন্তু সে নিঃসহায় নহে। এই ব্যাপারের পুনরাভিনয় যদি হয়, তাহা হইলে এমনই শিক্ষা সে তাহাদের দিবে যে জীবনে তাহারা আর অমলের পিছনে লাগিতে সাহস করিবে না। এতক্ষণ ঘরের মধ্যে কোনো শব্দ ছিল না। তাহার চিন্তাসূত্র ছিন্ন করিয়া আবার সেই শব্দ আরম্ভ হইল, ঠকাঠক ঠকাঠক ঠকাঠক। সেই শব্দ লক্ষ্য করিয়া চাহিতেই সে দেখিল দুইখানি হাত একটা চেয়ার ধরিয়া মেঝের ওপর সজোরে ঠুকিতেছে।
সে ছুটিয়া সেই দিকে অগ্রসর হইল। চেয়ারখানা তেমনি ভাবে ঠকাঠক ঠকাঠক শব্দ করিতে করিতে অন্যদিকে সরিয়া গেল। চণ্ডীও তাহার অনুসরণ করিয়া ছুটিল। সেও থামে না, চেয়ারখানাও থামে না। তাহার সারা দেহ ঘর্মাক্ত হইয়া উঠিল, তবুও সে পশ্চাৎধাবন করিতে বিরত হইল না। অবয়বের অন্য কোনো অংশ দেখিতে না পাইলেও দুইখানি বলিষ্ঠ হাত সে সুস্পষ্ট দেখিতে পাইতেছিল। অত্যন্ত উত্তেজিত হইয়া সে ছুটিতেছিল ওই হাত দুখানা ধরিবার জন্য, কিন্তু ধরি ধরি করিয়াও সে ধরিতে পারিতেছিল না। যেমন করিয়া হোক উহাকে ধরিতেই হইবে। দেহের সমস্ত শক্তি নিয়োগ করিয়া সে ছুটিতে লাগিল। এইবার বুঝি তাহার প্রাণপণ চেষ্টা সফল হইল। সে স্পষ্ট অনুভব করিল সেই দুইখানি হাত সে সজোরে চাপিয়া ধরিয়াছে। উত্তেজিতভাবে সে চিৎকার করিয়া উঠিল, এইবার তোর চালাকি বের করছি। পরক্ষণে গভীর বিস্ময়ে দেখিল কোথায় সে হাত দুখানা। সে যে চেয়ারের হাতল দুখানি ধরিয়া দাঁড়াইয়া আছে। শুধু দাঁড়াইয়া থাকা নহে, সে যে নিজেই চেয়ারখানাকে সজোরে মেঝের ওপর ঠুকিতেছে। চেয়ারখানা ছাড়িয়া দিয়া সে সোজা হইয়া দাঁড়াইল। তখন তাহার খুব জোরে জোরে নিঃশ্বাস পড়িতেছিল। তাহার পদদ্বয়ও যেন কেমন অবশ হইয়া আসিয়াছিল। সে আর দাঁড়াইতে পারিল না। চেয়ারের উপর ধপ করিয়া বসিয়া পড়িল। কতকটা শ্রান্তি দূর হইলে সে ভাবিতে চেষ্টা করিল ব্যাপারটা কি। তাহাকে এমনই করিয়া বোকা বানাইয়া লোকটা বেমালুম সরিয়া পড়িল। লোকটা তো বলিতেছে, কিন্তু দুখানা হাত ছাড়া তাহার দেহের আর কোনো অংশই তো সে দেখিতে পায় নাই। লোকটা হয়তো জাদু জানে, তাই এমনি করিয়া তাহার চোখে ধুলি দিতে পারিয়াছে। তা দিক, কিন্তু হাত দুখানা তো বজ্রমুষ্টিতে সে চাপিয়া ধরিয়াছিল। সেই দৃঢ় বন্ধন হইতে মুক্ত হইয়া চক্ষুর নিমেষে সে পলাইল কি করিয়া? এমন সময় চেয়ারখানা সহসা নড়িয়া উঠিল। সে চকিত দৃষ্টিতে চারিদিকে চাহিল, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। অথচ সে স্পষ্ট অনুভব করিল কে যেন চেয়ারখানা ধরিয়া প্রবল বেগে ঝাঁকানি দিতেছে। আর বসিয়া থাকা চলে না। সে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল, আর সঙ্গে সঙ্গে চেয়ারখানা সশব্দে মেঝের ওপর আছড়াইয়া পড়িল। এইবার সে নিঃসংশয়ে ধারণা করিয়া লইল ইহা জাদুকরেরই কাজ। হয় এই পাড়ায় কোনো জাদুকর আছে, কিংবা প্রতিবেশীরা তাহাদের কোনো পরিচিত জাদুকরকে স্থানান্তর হইতে আনাইয়াছে। কাল প্রাতে যেমন করিয়াই হোক ইহার প্রতিকার করিতে হইবে। এ কি বর্বরোচিত ব্যবহার! আজ রাত্রিটা বাধ্য হইয়া চুপ করিয়া থাকিতে হইবে। অমল ও সুধার কথা মনে পড়িল। চক্রীদের চক্রে পড়িয়া বেচারীরা কি কষ্টটাই না পাইতেছে। তাহাদের এখনই গিয়া সাহস দিতে হইবে। বাহিরের দরজা বন্ধ করিয়া দিয়া ভিতরে যাইতে গিয়া সে থমকিয়া দাঁড়াইল। খিলটা একবার পরীক্ষা করিয়া দেখিতে হইবে। খিলটা নাড়িয়া চাড়িয়া দেখিল বেশ মজবুত খিল। বাহির হইতে এই খিল খুলিবার কোনো উপায় নাই। লোকটা ঘরের মধ্যে প্রবেশ করিল কি করিয়া? তবে কি অমল খিল বন্ধ করিতে ভুলিয়া গিয়াছিল? নাকি বাড়ির ভিতর প্রবেশ করিবার অন্য কোনো পথ আছে? পাঁচিল টপকাইয়াও তো ভিতরে প্রবেশ করা যাইতে পারে। ইহাদের অসাধ্য কিছুই নাই। যাক, অমলকে জিজ্ঞাসা করিলেই সব কথা জানা যাইবে। ধীরে ধীরে কক্ষ হইতে বাহির হইয়া উঠানে প্রবেশ করিয়া সে আশ্চর্য হইয়া গেল। এ কি, রাত্রি প্রভাত হইয়া গিয়াছে। সে একবার ঊর্ধ্বে আকাশের দিকে চাহিল। উষার আলোকে আকাশ ঝলমল করিতেছে।
সেখানে একটি তারাও দেখা যাইতেছে না। ওই তো পাখির দল প্রভাত বন্দনা শুরু করিয়াছে। সে যখন ছুটিয়া বৈঠকখানায় প্রবেশ করে তখন সবে মাত্র রাত্রি 10টা। এই দীর্ঘ 7 ঘণ্টা ক্ষুধা তৃষ্ণা ভুলিয়া সেই ঘরের মধ্যে সে ছুটাছুটি করিয়া বেড়াইয়াছে। তাহার তো মনে হইয়াছিল রাত্রি প্রভাত হইতে এখনো অনেক বিলম্ব। এমন সময় অমল ঘর হইতে বাহির হইয়া রকের উপর আসিয়া দাঁড়াইল। উঠানের উপর চণ্ডীকে দেখিয়া সে অমনি ক্ষিপ্র পদে রক হইতে নামিয়া গিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, ও ঘর থেকে বেরোতে পেরেছিস ভাই? রাত পুইয়ে গেছে, আর ভয় নেই। চণ্ডী হাসিয়া কহিল, বেরোতে পারবো না কেন রে, ভয়ই বা কিসের? আশ্চর্য হইয়া অমল কহিল, বলিস কি রে, সারা রাত ওই ঘরে কাটিয়ে এসে তবু ওই কথা বলছিস? আমি জানি তোর অসাধ্য কিচ্ছু নেই, কিন্তু যাক, তোর যে কোনো বিপদ হয়নি এই আমাদের ভাগ্যি। ভগবানের অসীম দয়া বলতে হবে। আমি জোর করে বলতে পারি, তুই ছাড়া অন্য কেউ হলে ঠিক ওইখানে মরে পড়ে থাকতো। এখন মনে হচ্ছে কি অন্যায় করেছিলাম তোকে 11টার গাড়িতে আসতে বলে। কে জানতো ভাই, গাড়িটা 2 ঘন্টা লেট করবে। চণ্ডী কহিল, এসেও পড়েছি, সারা রাত ওই ঘরে কাটিয়েও এসেছি। এখন তোরা কিরকম ছিলি বলতো? অমল কহিল, সে তোকে বুঝিয়ে বলতে পারবো না। আমাদের যে কি অবস্থায় রাত কাটে, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না। আর একটা দিন এই অবস্থায় থাকলে আমরা হয় পাগল হয়ে যাব, না হয় মরে যাব। যাক, সেসব কথা পরে হবে। কাল সারা রাত তোর উপোস গেছে, দিনেও নিশ্চয়ই ভালো করে খাওয়া হয়নি। চায়ের জল চড়িয়েছে, চা আর কিছু খেয়ে নে, তারপরে সব শুনবি। শুধু শোনা নয়, আজ দিনের মধ্যে যা হোক একটা তোকে বিহিত করতেই হবে। সেই জন্যেই তো তোকে লোক পাঠিয়ে আনিয়েছি। চল, ভেতরে চল। অমল বন্ধুকে লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। জলযোগের পর সুস্থ হইয়া বসিয়া এই প্রসঙ্গের আলোচনা আরম্ভ হইল। সুধাময়ীও সেইখানে উপস্থিত ছিল। অমল কহিল, এই বাড়িতে তুই তো জানিস কদিনই বা আমরা এসেছি। 10-12 দিনের বেশি তো হয়নি। 3 দিন আমরা বেশ ছিলুম। 4 দিনের দিন প্রথম এই হাঙ্গামা আরম্ভ হলো। তারপর সমানে চলছে। 10টা যেমনি বাজে অমনি বাইরের ঘরে ওই শব্দ আরম্ভ হয়। তুইও তা শুনেছিস। তারপরে ওই ঘরে যা হয় তা তুই আমার চেয়ে বেশি উপলব্ধি করে এসেছিস। প্রথম দিন আমি চোর মনে করে একটা মোটা লাঠি নিয়ে ঘরের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু 2 মিনিটের বেশি থাকতে পারিনি। 2খানা হাত, শুধু 2খানা হাত, দেখেছিস তো? হঠাৎ সে থামিয়া গেল। চণ্ডী হাসিয়া কহিল, কিরে, ভয় পেলি নাকি? অমল কহিল, ভয় ঠিক পাইনি। ওই হাত 2খানার কথা মনে উঠলেই বুকের ভিতরটা কিরকম ছ্যাঁত করে ওঠে। 2খানা কাটা হাত চোখের সামনে ঘুরে বেড়ালে কিরকম অবস্থা হয় বল দেখি। চণ্ডী কহিল, ভয়ানক রাগ হয়। আমারও ইচ্ছে হচ্ছিল একবার যদি ধরতে পারি হাত 2খানা ভেঙে গুড়িয়ে দিই। একবার ধরেও ছিলুম। অমল গভীর বিস্ময় বলিয়া উঠিল, হাত ধরেছিলি কি রে? ও হাত কি ধরা যায়? চণ্ডী কহিল, বেটা ভারী চালাক। আমার হাত ছিনিয়ে পালিয়ে গেল, কিন্তু এই চালাকি আর চলছে না। আজ তাকে ধরবই। ভীতিপূর্ণ কণ্ঠে অমল কহিল, না না, আর ধরবি বা কাকে? ও কি মানুষ? মানুষ হলে তো ধরবি। হাসিতে হাসিতে চণ্ডী কহিল, মানুষ নয় তা আমি জানি, অমানুষ।
সেই ধরিবাজের জারিজুরি আজ ভাঙবই। হ্যাঁ, একটা কথা তোকে জিজ্ঞেস করি, পাড়ার লোকের সঙ্গে কোনো রকম শত্রুতা তোর আছে? অমল কহিল, না, শত্রুতা থাকবার তো কোনো কারণ নেই। তুই ব্যাপারটাকে ঠিক বুঝতে পারিসনি, এ মানুষের কাজ নয়। তুই তো জানিস আমি কোনো দিন ওসব বিশ্বাস করিনি, কিন্তু এই ঘটনার পর আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে ভূত আছে, আর এই সমস্তই ভৌতিক ব্যাপার। হো হো করিয়া হাসিয়া উঠিয়া চণ্ডী কহিল, তাই বল, ভূতের ভয়ে তোদের দুজনের এই অবস্থা? তাই বল, ভূত কি রে? তুই যে আমায় সত্যি হাসালি। সাজা ভূত রে, সাজা ভূত। আজ রাত্রের মধ্যেই ভূত সাজা আমি বার করে দেব। অমল অনুনয়স্বরে কহিল, দেখ ভাই, ওসব মতলব ছেড়ে দে, কোনো রকমে এই বাড়ি থেকে আমাদের বের করে নিয়ে চল। কদিন থেকে বেরোবার চেষ্টা করছি, কিছুতেই বেরোতে পারছি না। কাজকর্ম বন্ধ করে ঘরের মধ্যে আটকে বসে আছি। চণ্ডী কহিল, তার মানে বেরোতে পারছিস না কিরকম? অমল কহিল, যেদিন রাত্রে এইসব ব্যাপার আরম্ভ হলো তার পর দিনই আমরা বাড়ি ছাড়বার মতলব করেছিলাম, কিন্তু পারলুম না। জিনিসপত্তর গুছিয়ে নিয়ে বেরোবো, কে যেন আমাদের চেপে ধরে রাখলে। তারপর ঠিক করলুম জিনিসপত্র সব থাক, পড়ে থাক, আমরা দুজনে তো আগে বেরিয়ে পড়ি। তাও তো পারলুম না, আমাদের পা ধরে কে যেন টেনে রাখলে। চণ্ডী অবাক হইয়া তাহার কথা শুনিতেছিল। অমল এসব কি বলিতেছে? তাই তো ভূতের বিভীষিকা দেখিয়া তাহার মাথা একেবারে খারাপ হইয়া গিয়াছে। না হইলে তাহার মতো শিক্ষিত, বলিষ্ঠ, সাহসী যুবকের মুখ দিয়া এমন সব কথা বাহির হইতে পারে? একবার তাহার মনে হইল এখনই তাহাদের বাড়ির বাহিরে লইয়া গিয়া দেখাইয়া দেয় মিথ্যা ভয়ে তাহাদের মনের কি শোচনীয় অবস্থা হইয়াছে। কিন্তু পরীক্ষা করিয়া দেখাইয়া দেওয়াটার মধ্যেও যে একটা লজ্জার ব্যাপার থাকিয়া যায়, যে ব্যাপারটা একেবারেই অবিশ্বাস্য, হাস্যাস্পদ, তাহার আবার পরীক্ষা কি? তাছাড়া একবার বাড়ির বাহির হইলে অমল আর এই বাড়িতে থাকিতে চাহিবে না। কিছুতেই এই বাড়িতে তাহাকে আর রাখা যাইবে না, তাহাকেও চলিয়া যাইতে হইবে। না, তাহা কিছুতেই হইবে না। যে শয়তানটা জাদুবিদ্যার সাহায্যে প্রতি রাত্রে এই বিভীষিকার সৃষ্টি করিতেছে, আগে তাহাকে শিক্ষা দিবার ব্যবস্থা করিতে হইবে। তাহার পর তখন আর অমল এই বাড়ি ত্যাগ করিবার কথা মুখেও আনিবে না। অমল কহিল, তুই চুপ করে বসে থেকে কি ভাবছিস? আমাদের বের করে নিয়ে যাবার ব্যবস্থা কর ভাই। চণ্ডী হাসিয়া কহিল, তুই কি এখনই বেরিয়ে যেতে চাস? আচ্ছা, ভয় যা হোক তোর। আরে আমি যখন এসেছি তোর ভাবনা কিসের? অমল কহিল, সে কথা সত্যি ভাই, তোকে কাছে পেয়ে আমাদের ভয়টা অনেকখানি কমে গেছে। চণ্ডী কহিল, তবে বাড়ি ছাড়বার জন্য এত ব্যস্ত হচ্ছিস কেন? যখন ইচ্ছে হয় গেলেই হলো। আয় দেখি, বাড়ির ভিতরটা একবার ঘুরে দেখি, চল। অমল কহিল, বেশ তো, চল না। বাড়িটা কিনলুমি বৃথা, এই বাড়ি ভোগ করা দেখছি অদৃষ্টে নেই। চণ্ডী হাসিয়া বলিল, তারাও যে এই চাইছে, তোকে তাড়াতে পারলে বাড়িটা তারাও বিনা খরচায় ভোগ দখল করে। সেটি হচ্ছে না। নে ওঠ। দুই বন্ধুতে রকের উপর আসিয়া দাঁড়াইল। সুধাও তাহাদের অনুসরণ করিয়া ঘরের বাহির হইয়া আসিল। চণ্ডী চারদিক ভালো করিয়া দেখিয়া লইল। বাড়িটা বেশ আঁটসাঁট, সহজে কেহ প্রবেশ করিতে পারে না। উঠানের পাঁচিল প্রায় 10 ফুট উঁচু, মাথায় ভাঙা কাঁচ দেওয়া। এমন সময় একটি যুবক উঠানে আসিয়া দাঁড়াইয়া কহিল, এই যে অমলদা, আজ কি আনতে হবে? অমল তাহার হাতে একটা টাকা দিয়া যাহা যাহা আনিতে হইবে বলিয়া দিল। সে চলিয়া গেল। অমল কহিল,
এই ছেলেটি বাজার করে দিচ্ছে বলেই খেতে পাচ্ছি, না হলে বোধহয় খাওয়াই জুটত না। চণ্ডী কহিল, তোর তো একজন ঝি আছে, সে বাজার করতে পারে না? অমল কহিল, সে বাড়িরই বার হতে চায় না, তো বাজার করবে? তবে ভেতরের যা কিছু সে সব বেশ গুছিয়ে করে, কিছু বলতে হয় না, কিন্তু বাইরে জঞ্জাল ফেলতেও যাবে না। এমন সময় ঝি কতগুলা মাজা বাসন হাতে করিয়া রান্নাঘরে প্রবেশ করিল। চণ্ডী কহিল, ওই বুঝি তোর সেই ঝি? অমল কহিল, হ্যাঁ, দেখলি ঘোমটায় কিরকম মুখ ঢেকে আছে, দিন রাত ওই রকমভাবে থাকে, একবারও মুখের কাপড় খোলে না, এমনকি সুধার সামনেও না। সুধাও ওর মুখ কক্ষনো দেখেনি। চণ্ডী হাসিয়া কহিল, খুব লজ্জাশীলা তো দেখছি ওকে, কিন্তু ঠিক টিকে আছে, ভয় পেয়ে পালায়নি তো? অনেক দিন আছে বুঝি? অমল কহিল, না, এই তো দিন 5-7 এসেছে। আমরা এই বাড়িতে আসবার বোধহয় দিন 3-4 পরেই এসেছে। ও যেরকম মরার মতো ঘুমোয়, ও কি আর কিছু বুঝতে পারে? ওর এমন ভয়ানক ঘুম যে ধাক্কা মেরেও ওকে জাগানো যায় না। থাকগে, এখানে দাঁড়িয়ে আর কি হবে, চল ভেতরে গিয়ে বসবি, ও বেলায় কিন্তু বাড়ি ছাড়তেই হবে। চণ্ডী হাসিয়া কহিল, বেশ, তাই হবে। প্রকাশ্যে এই কথা বলিল বটে, কিন্তু মনে মনে ঠিক করিয়া রাখিল, আজ তো নয়, কাল দেখা যাইবে। ঘরে গিয়া 3 জনে উপবেশন করিল। চণ্ডী তাহাদের দেশের গল্প আরম্ভ করিয়া দিল। কথায় কথায় সেই ভয়াবহ প্রসঙ্গটা চাপা পড়িয়া গেল। 5 দিন পরে আজ এই প্রথম স্বামী স্ত্রী উভয়ে মনের মধ্যে পরম তৃপ্তি অনুভব করিল। এই কয়দিন তাহাদের ভালো করিয়া আহারও হয় নাই। কোনো রকমে 2টি চাল ডাল সিদ্ধ করিয়া তাহারা ক্ষুণ্ণিবৃত্তি করিয়াছে। সেই কারণেও বটে, তাহা ছাড়া দীর্ঘ 4 বৎসর পরে বন্ধু আসিয়াছে, আহারের আয়োজনটা খুব ভালো রকমই হইল। যে ঘরে বসিয়া তাহারা গল্প করিতেছিল, সেই ঘরেই স্টোভ ধরাইয়া সুধা রাঁধিতে বসিল। একাকী রান্নাঘরে গিয়া রাঁধা তাহার পক্ষে অসম্ভব। বেলা প্রায় 1টার সময় আহার শেষ হইল। তাহারা শয়নের ব্যবস্থা করিল। কাল সারা রাত্রি 3 জনের বিনিদ্র অবস্থায় অতিবাহিত হইয়াছে। অবশ্য অমল ও সুধা 5-7 রাত্রি 2 চোখের পাতা এক করিতে পারে নাই। চণ্ডী কহিল, আমি কিন্তু বাইরের ঘরে শোব। অমল কহিল, দিনের বেলা যেখানে ইচ্ছে শুতে পারিস। সেই ব্যবস্থাই হইল। সুধা বাহিরের ঘরের ধুলারাশি পরিষ্কার করিয়া জিনিসপত্রগুলি গুছাইয়া তক্তপোষের উপর চণ্ডীর জন্য বিছানা পাতিয়া দিল। চণ্ডী মনে মনে কল্যকার ঘটনা সম্বন্ধে আলোচনা করিতে করিতে কোন এক সময় গভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িল। যখন ঘুম ভাঙিল, তখন 5টা বাজিয়া গিয়াছে। বহু পূর্বে অমল ও সুধার ঘুম ভাঙিয়াছিল, বন্ধুকে তাহারা জাগায় নাই। এইবার তাহার সাড়া পাইয়া উভয়ে সেইখানে আসিয়া উপস্থিত হইল। তাহাদের দেখিয়া চণ্ডী হাসিয়া কহিল, খুব ঘুমিয়েছি না রে, তোরা কখন উঠলি? অমল কহিল, তা প্রায় ঘণ্টাখানেক হবে। দেখ ভাই, 5টা বেজে গেছে, 8টায় একটা গাড়ি আছে, সেই গাড়িতেই আমাদের রওনা হতে হবে। তুই কাছে না থাকলে আমরা বাধা ছাদাও করতে পারব না। চণ্ডী যে কিছুতেই আজ এই বাড়ি ছাড়িয়া যাইবে না, ইতিপূর্বে সে তাহা স্থির করিয়া রাখিয়াছিল। সে মনের কথা গোপন করিয়া কহিল, সমস্ত গায়ে আমার ভয়ানক ব্যথা হয়েছে, মাথার ভেতর কেমন যন্ত্রণা বোধ হচ্ছে, আজ না গেলে হয় না। অমল অসহায়ভাবে কহিল, তাই তো, এ যে বিপদের উপর বিপদ দেখছি। তুই যদি অসুখে পড়ে যাস, তাহলে আমরা কি করব? চণ্ডী হাসিয়া কহিল, তুই সবটাতেই বিপদ দেখছিস যে,
গায়ে ব্যথা হয়েছে, একটা দিন বিশ্রাম করলে সেরে যাবে। তোর কোনো ভাবনা নেই, ভারী অসুখে কোনো দিন পড়িও নি, এবারও পড়ব না, একটা দিন জিরিয়ে নিতে চাই। অমল ভীতভাবে কহিল, সারা রাত যে আবার সেই হাঙ্গামা চলবে, জিরুতে কি দেবে? চণ্ডী বুঝিল অমলের মনের মধ্যে আবার ভয়ের সঞ্চার হইয়াছে। তাহাকে সাহস দিবার জন্য জোর দিয়া কহিল, আজ আর কোনো হাঙ্গামা হবে না, আমি তোকে বলে রাখছি, আজ রাত্রে আমি এই ঘরেই শোব। অমল ব্যগ্রভাবে কহিল, না না, রাত্রে এই ঘরে কিছুতেই শোয়া হবে না। একটু থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কহিল, এ ঘর আর ও ঘর সবই সমান, কোথাও নিস্তার নেই। চণ্ডী কহিল, তার মানে ভেতরের ঘরেও কোনো রকম হাঙ্গামা হয় নাকি? বিবর্ণ মুখে অমল কহিল, সে কথা তোকে আমি মুখে বলতে পারব না, সে ভয়ানক ব্যাপার। চণ্ডী কহিল, বেশ, তাহলে এক ঘরেই সবাই থাকব। ভালোই হলো, ও ঘরের ব্যাপারটাও দেখা যাবে। এ ঘরের চেয়ার ঠোকা তো দেখলুম, নতুন আর কিছু তো হবে না। অমল কহিল, নতুন আর কি হবে, রোজই এক ব্যাপার ঘটে। কিন্তু ভাই, আজ কোনো রকমে যদি এই বাড়ি থেকে বেরোতে পারতিস, চেষ্টা করলে পারবি না? ভিতরের ঘরের এই নতুন সংবাদ না পাইলে হয়তো চণ্ডী যাইতে রাজি হইত, কিন্তু ওই ঘরের ভয়ানক ব্যাপারটার সন্ধান না লইয়া তো সে যাইতে পারে না। ইহা যে কোনো মতলববাজ লোকের ফন্দি, এই ধারণাই তাহার অন্তরে বদ্ধমূল হইয়াছিল। প্রকাশ্যে সে কহিল, যেতে পারলে নিশ্চয়ই যেতুম, গায়ে এত বেশি ব্যথা হয়েছে যে নড়তে কষ্ট হচ্ছে। হ্যাঁ, ভয় কি রে, তিনজনে এক ঘরে থাকব, তারা যা খুশি করুক, ভয় না পেলেই হবে। হতাশভাবে অমল কহিল, কি আর বলবো তোকে, উপায় যখন নেই তখন থাকতেই হবে। রাত্রি 8টার মধ্যে আহার শেষ করিয়া তিনজনে অমলের শয়নকক্ষে গিয়া বসিল। অমল ও সুধা দুইজনের কাহারও মুখে হাসি ছিল না। ভয়ের ছাপ দুজনের মুখের ওপর সুস্পষ্ট দেখা যাইতেছিল। চণ্ডী তাহা লক্ষ্য করিয়া এমন সব গল্প ফাঁদিয়া বসিল, যাহাতে উভয়ের মনের ভাব অনেকটা লঘু হইয়া যায়। হইলও তাই, মাঝে মাঝে তাহাদের মুখে হাসি ফুটিয়া উঠিতে লাগিল। এক এক সময় এমনও বোধ হইতে লাগিল যেন তাহাদের ভয় দূর হইয়া গিয়াছে। এমনিভাবে কিছুক্ষণ অতিবাহিত হইবার পর চণ্ডীর একটা কথায় তিনজনে একসঙ্গে হাসিয়া উঠিল। সঙ্গে সঙ্গে দেয়ালের ঘড়িতে ঢং 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 করিয়া 10টা বাজিল। কোথায় গেল অমল ও সুধার মুখের সেই হাসি? এক নিমেষে উভয়ের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হইয়া গেল। চণ্ডী স্তব্ধ হইয়া রহিল, বুঝিল এইবার সেই শব্দ আরম্ভ হইবে। তাহার অনুমান মিথ্যা হইল না। বাহিরের ঘর হইতে প্রবল শব্দ আসিতে লাগিল, ঠকাঠক ঠকাঠক। চণ্ডীর প্রবল ইচ্ছা হইতে লাগিল একবার ওই ঘরে ছুটিয়া যায়, সেই হাত দুখানা ধরিয়া ফেলে। কিন্তু সেই ইচ্ছা সে জোর করিয়া দমন করিল। এই ঘরে কি ব্যাপার ঘটে তাহাই দেখিতে হইবে। ইহাও তো সেই একই লোকের কারসাজি। এই ঘরেই আজ তাহার জারিজুরি ভাঙিতে হইবে। সে ঘরের এদিক ওদিক একবার চাহিয়া দেখিল। ঘরের কোণে একটা মোটা লাঠি ছিল। সে উঠিয়া গিয়া সেইটা লইয়া আসিল। বেশ মজবুত লাঠি, এক এক ঘায়ে 2-4 জনকে কাত করা যাইবে। অমল ও সুধা তখন পরস্পরের বিবর্ণ মুখের দিকে চাহিয়া কাঠ হইয়া বসিয়াছিল। অল্পক্ষণ পরে চণ্ডী লাঠি হাতে উঠিয়া দাঁড়াইল এবং অস্থির চিত্তে ঘরময় পায়চারি করিতে আরম্ভ করিল। বাহিরের ঘরের সেই শব্দ তাহাকে ক্রমাগত আকর্ষণ করিতে লাগিল।
সে প্রাণপণ শক্তিতে নিজেকে সংযত করিয়া রাখিল। এমনিভাবে প্রায় 1 ঘণ্টা অতিবাহিত হইয়া গেল। চণ্ডী তখন এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে সবেমাত্র অর্গলবদ্ধ দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। এমন সময় সহসা খিলটা সশব্দে খুলিয়া গেল এবং চণ্ডীকে ধাক্কা মারিয়া সরাইয়া দিয়া দরজার 2খানি কবাট উন্মুক্ত হইয়া গেল। নিজেকে সামলাইয়া লইয়া খোলা দরজার দিকে তীব্র দৃষ্টিতে চাহিতেই তাহার মনে হইল কে যেন তড়িৎ বেগে ঘরের মধ্যে প্রবেশ করিল। লাঠিটা বাগাইয়া ধরিয়া সে চিৎকার করিয়া উঠিল, কে কে? কোনো উত্তর আসিল না। কেহ কোনো উত্তর দিল না। কাহাকেও সে দেখিতে পাইল না। এই ঘর হইতে বাহির হইবার অন্য কোনো পথ তো নাই। গেল কোথায়? সহসা তাহার অনাবৃত পৃষ্ঠের উপর 2খানি হাতের স্পর্শ সে অনুভব করিল। কি তীব্র শীতল সেই স্পর্শ! শিহরিয়া উঠিয়া ফিরিয়া চাহিতেই সে দেখিল 2খানি হাত শূন্যের উপর ঝুলিতেছে। মিনিট খানেক সে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। হাত 2খানা যখন ধীরে ধীরে সরিয়া যাইতে লাগিল, সে দ্রুত অগ্রসর হইয়া গিয়া হাত 2খানার ওপর সজোরে লাঠির আঘাত করিল। সেই আঘাত কঠিন মেঝের উপর প্রতিহত হইয়া ব্যর্থতায় করুণ আর্তনাদ করিয়া উঠিল। হাত 2খানা স্থির নিশ্চল হইয়া সেইখানে ঝুলিয়া রহিল। চণ্ডী ক্রোধে ফুলিতে ফুলিতে সেই শূন্যে বিলম্বিত দেহ হইতে বিচ্ছিন্ন হাত 2খানার উপর লাঠির পর লাঠি চালাইতে লাগিল। কিন্তু সমস্ত আঘাতই ব্যর্থ হইয়া গেল। তাহাকে উপহাস করিয়া হাত 2খানা সরিতে সরিতে আলনার সম্মুখে গিয়া স্থির হইয়া দাঁড়াইল। সঙ্গে সঙ্গে আলনার উপর হইতে কাপড় ও জামাগুলি ঝপঝপ করিয়া মেঝের উপর পড়িতে লাগিল। চণ্ডী কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়াইয়া রহিল। তাহার চোখ মুখ দিয়া যেন আগুন ঠিকরাইয়া বাহির হইতেছিল। হঠাৎ এক সময় পাগলের মতো ছুটিয়া গিয়া সজোরে সেই হাত 2খানা লক্ষ্য করিয়া সে আবার লাঠি চালাইল। সঙ্গে সঙ্গে সেই হাতের একখানা দুলিতে দুলিতে অগ্রসর হইয়া খপ করিয়া লাঠিটাকে মুষ্টিবদ্ধ করিয়া ধরিয়া ফেলিল। চণ্ডী প্রাণপণ শক্তিতে টানাটানি করিয়াও লাঠিটাকে মুক্ত করিতে পারিল না। অপর হাতখানা তখন ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। চণ্ডী বিস্ফারিত চোখে দেখিল সেই হাতখানায় মাংসের লেশমাত্র নাই, শুধু কখানা হাড় দেখা যাইতেছে। এ যে কঙ্কালের হাত! চণ্ডীর সারা দেহ কণ্টকিত হইয়া উঠিল। সে এক হাত দিয়া সেই হাড়টাকে ঠেলিয়া দিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। 5টা আঙুলের হাড় আঁকিয়া বাঁকিয়া আগাইয়া আসিয়া সাঁড়াশির মতো তাহার গলা টিপিয়া ধরিল। চণ্ডীর এইরূপ অবস্থা দেখিয়া অমল গভীর আতঙ্কে চিৎকার করিতে লাগিল, কিন্তু কণ্ঠ দিয়া কোনো স্বর বাহির হইল না। সুধা কাঁপিতে কাঁপিতে স্বামীর কোলের উপর মুখ গুঁজিয়া শুইয়া পড়িল। চণ্ডী তখন 2 হাত দিয়া 5টা হাড়কে টানিয়া গলা হইতে সরাইবার চেষ্টা করিতে লাগিল। হাড় কখানা যেন আরো জোরে গলার উপর চাপিয়া বসিতে লাগিল। ক্রমে চণ্ডীর জিভ বাহির হইয়া পড়িল এবং তাহার চোখ 2টা কোটর হইতে ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম করিল। প্রাণটাও বুঝি বাহির হইয়া যায়। জ্ঞান ফিরিয়া আসিলে চণ্ডী চোখ মেলিয়া চাহিয়া দেখিল অমল ও সুধা তাহার শিয়রে বসিয়া আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া অমল কহিল, শরীরটা সুস্থ বোধ হচ্ছে ভাই? উঠিয়া বসিয়া চণ্ডী কহিল, আমি তো বেশ আছি। এ কি রে, সমস্ত গা ভিজে গেছে যে, এত ঘেমে উঠেছিলুম। অমল কহিল,
ও ঘাম নয়, জল। ৮ ঘন্টার ওপর জলের ঝাপটা দিতে দিতে তবে তো তোর জ্ঞান ফিরে এসেছে। চণ্ডী হাসিয়া কহিল, বলিস কি রে, আমার এমন অবস্থা হয়েছিল? কাল রাত্রির সেই বিভৎস দৃশ্য তাহার মনশ্চক্ষুর সম্মুখে সুস্পষ্ট প্রতিভাত হইয়া উঠিল। অমল কহিল, ভোর হয়ে গেল তাই রক্ষে, না হলে তোকে হয়তো ফিরে পেতুম না। কি ভয়ই আমাদের হয়েছিল, কেবল মনে হচ্ছিল তোকে কেন এখানে আনালুম। আমাদের অদৃষ্টে যা ছিল তাই হতো। ওফ, ভগবান খুব রক্ষে করেছেন। সে 2 হাত কপালে ঠেকাইয়া ভগবানের উদ্দেশ্যে প্রণাম করিল। সুধাও গলায় অঞ্চল দিয়া 2 হাত জোর করিয়া বারবার কপালে ঠেকাইতে লাগিল। চণ্ডী অন্যমনস্কভাবে কহিল, তাই তো, কি হলো? অমল কহিল, তুই ওর সঙ্গে লাগতে গেছিলি বলেই তো সে তোকে মেরে ফেলবার চেষ্টা করেছিল। সে তো রোজই ঘরের মধ্যে ঢুকে জিনিসপত্র সব তছনছ করে ফেলে। আমরা ফ্যাল করে চেয়ে থাকি, তাই বোধহয় দয়া করে সে আমাদের কিছুই বলে না। ভূতের সঙ্গে কি মানুষ পারে? চণ্ডী গম্ভীর হইয়া কহিল, আমায় ভাবতে দে। বলিস কি, শেষে কি ভূতের অস্তিত্ব আমায় মানতে হবে? এমন সময় অপরিচিত কণ্ঠের ডাক আসিল, বাবু, বাবু। অমল উত্তর দিল, কে কে? অপরিচিত কণ্ঠে প্রত্যুত্তরে আসিল, মেহেরবানি করে একবার বাইরে আসবেন বাবু। দেখি কে ডাকছে। এই কথা বলিয়া অমল উঠিয়া দাঁড়াইল। সঙ্গে সঙ্গে সেই দাসী সমস্ত মুখখানি ঘোমটায় ঢাকিয়া ঝড়ের মতো কক্ষ মধ্যে আসিয়া প্রবেশ করিল এবং একটি কোণ আশ্রয় করিয়া বসিয়া তীক্ষ্ণ কণ্ঠে কেবলই কহিতে লাগিল, যাব না, যাব না, কিছুতেই যাব না। কেমন করে নিয়ে যাস, দেখব, দেখব। 3 জনে অবাক বিস্ময়ে পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিল। বৈঠকখানার দরজা খোলাই ছিল। সেই দরজা দিয়া ভিতরে প্রবেশ করিয়া অপরিচিত লোকটি উঠানে দাঁড়াইয়া ডাকিল, বাবু। 3 জনে ঘর হইতে বাহির হইয়া রকের উপর আসিয়া দাঁড়াইল। লোকটি বিনীতভাবে কহিল, কসুর মাফ করবেন বাবু, সারা শহর ঢুঁড়ে ঢুঁড়ে তবে সন্ধান পেয়েছি বাবু, সে আপনার এখানে আছে। অমল কহিল, তুমি কার কথা বলছো? কি চাও তুমি? লোকটি কহিল, ওই যে শুনছেন না বাবু, বলতে আরম্ভ করেছে, যাব না, যাব না। ওরই সন্ধানে এসেছি বাবু। ও জানে ওকে যেতেই হবে, তাই ওরকম করছে। অমল কহিল, তুমি আমাদের ঝিয়ের কথা বলছো? ও তোমার কেউ হয় নাকি? লোকটি কহিল, হ্যাঁ বাবু, আমার পরিবার। আপনাদের বড় তাকলিফ দিয়েছে না বাবু? বাইরের ঘরের অবস্থা দেখে মালুম পেয়ে গেছি। চণ্ডীর চিন্তার সূত্র জট পাকাইয়া যাইতেছিল। সেই জট খুলিবার খেই পাইয়া সে যেন লাফাইয়া উঠিল। কহিল, তুমি তাহলে জানো কে এই সব কাজ করে? লোকটি কহিল, জানি বাবু, আমার পরিবার যেখানে যায় সেখানেই এমনি সব হাঙ্গামা হয়। অমল ভাবিয়া দেখিল, লোকটি তো ঠিক কথাই বলিতেছে। যেদিন ঝিকে রাখা হইয়াছে সেই রাত্রি হইতেই এই হাঙ্গামাটা আরম্ভ হইয়াছে। জটিল ব্যাপারটা যেন চণ্ডীর নিকট একেবারে সরল হইয়া গেল। ক্রুদ্ধ কণ্ঠে সে কহিল, তাহলে তোমার পরিবারই এইসব করে বেড়ায়? সে মানুষ খুন করতেও পারে? লোকটি কিন্তু নরম হইয়া কহিল, খুন করার কথা তো শুনিনি বাবু, তবে নানা রকম গোলমাল হয় তা জানি। চণ্ডী উত্তেজিতভাবে কহিল, বেশি মোহিনী বিদ্যে জানে, লোকের চোখে ধুলো দিতে খুব ওস্তাদ। আমি ধরে ফেলেছিলুম বলে আমায় খুন করতে গেছিল। তোমাদের 2 জনকে পুলিশে দিতে হবে। লোকটি নম্রভাবে কহিল, আপনি রাগ করতে পারেন বাবু, পুলিশেও দিতে পারেন। ও কি নিজে কিছু করে বাবু? চণ্ডী তেমনি উত্তেজিতভাবে কহিল,
সেইটাই তো ওর সবচেয়ে বজ্জাতি। ও দেখায় ও নিজে কিচ্ছু করেনি, অথচ সব ওই করে। তোমাদের মতলবটা কি শুনি? ভয় দেখিয়ে কিছু আদায় করা? দুই কানে হাত দিয়া লোকটি কহিল, রাম রাম বাবু, ও কি বলছেন? আপনাকে সত্যি করে বলছি, আমার পরিবারের কোনো দোষ নেই বাবু। সে এসবের কিচ্ছু জানে না। তাকে যে সে পেয়েছে বাবু। ভ্রু কুঞ্চিত করিয়া চণ্ডী কহিল, কে কি পেয়েছে? তুমি আমাদের কি মনে করেছ? বোকা, গাধা, যা ইচ্ছা বলে চলে যাবে? কতদিন ধরে এই ব্যবসা চালাচ্ছ? কিন্তু জেনে রেখো, এই শেষ। লোকটি কহিল, শেষ হলে তো আমি রক্ষে পাই বাবু। আপনারা আশীর্বাদ করুন যেন তাই হয়। আপনাদের দয়ায় একজন গুণীর সন্ধান পেয়েছি। ভরসা তো করি সে ছাড়িয়ে দিতে পারবে। বিদ্রুপ ভরে চণ্ডী কহিল, ধরা পড়ে খুব আবোল তাবোল বকছ না? সহজে নিষ্কৃতি পাবে তা ভেব না। লোকটি কহিল, যখন দায়ে পড়েছি আপনার যা ইচ্ছে বলতে পারেন। মেহেরবানি করে আমার কথাটা একবার শুনুন। গ্রামে সবাই এই ব্যাপারে জানে। আপনাদের মতো লেখাপড়া জানা ভদ্রলোক, আমাদের মতো মুখ্য ছোট লোক সবাই জানে। আমার কথায় বিশ্বাস না করেন তাদের শুধোবেন। চণ্ডী তিক্ত কণ্ঠে কহিল, আচ্ছা আচ্ছা, কি বলতে চাও বলো। লোকটি কহিল, আমাদের গ্রামে জগাচারাল বলে একটা লোক ছিল। সে সকলের অনিষ্ট করে বেড়াতো বাবু। লোকে তার জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকতো বাবু। মারধর খেয়েছে, 2-4 বার জেলও খেটে এসেছে। তবু তার চরিত্র শুধরালো না। তবে একটা দোষ তার ছিল না বাবু, সে মেয়ে মানুষের উপর নজর দিত না। মদ ভাংসে খেত, সব নেশাই সে করত। ওই দোষটা কেবল ছিল না। শেষে সেই দোষটাও তাকে ধরল। বাধা দিয়া চণ্ডী কহিল, তুমি যে দেখছি বেশ বড় রকমের গল্প ফেঁদে বসলে, এদিকে আসল কথাটাই যে চেপে যাচ্ছ। লোকটি এবার চটিয়া গেল, কহিল, না শুনতে চান বলুন, আমি চলে যাচ্ছি। আপনি দেখছি আমাকে কোনো কথাই বলতে দেবেন না, শুনবেনও না, আর কেবলই গাল পারবেন। আমরা মুখ্য ছোট লোক, তাই বলে মনে করবেন না আমরা জোচ্চোর, মিথ্যেবাদী, ঠক। চণ্ডীর এতক্ষণে হুঁশ হইল। কাজটা সে ভালো করে নাই। সব কথা তাহার শোনাই উচিত ছিল। লোকটির সহিত রূঢ় ব্যবহার করাও তাহার সমীচীন হয় নাই। অপ্রস্তুতের মতো সে কহিল, হ্যাঁ, আমারই দোষ হয়েছে, তুমি বলো। লোকটির রাগ সঙ্গে সঙ্গে যেন পড়িয়া গেল। তেমনি নম্র কণ্ঠে সে কহিল, অমন কথা বলবেন না বাবু, রাগ হওয়ারই কথা। কিরকম হাঙ্গামা বাধায় তা তো আমি জানি। আমি কথাটা এবার শেষ করে ফেলি। হ্যাঁ, এই কি বলছিলাম, মনে পড়েছে। গ্রামের যুবতী মেয়ে ছেলের ওপর জগা নজর দিতে লাগলো। একদিন আমি বাড়ি ছিলাম না, সেই ফাঁকে রাত্রে সে আমার ঘরে ঢোকে। আমার পরিবার একলা শুয়ে তখন ঘুমাচ্ছিল। সে এসেই টলতে টলতে তার গায়ের ওপর পড়ে। তার ঘুমও ভেঙে যায়। জগাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। দৌড়ে গিয়ে জগা তাকে চেপে ধরে। ইজ্জত আর রক্ষে হয় না দেখে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার পরিবার শিয়রের কাছ থেকে রামদাখানা তুলে নিয়ে এক কোপ বসিয়ে দেয়। সেই এক কোপেই জগা শেষ হয়ে যায়। চণ্ডী, অমল ও সুধা 3 জনেই শিহরিয়া উঠিল। কি সর্বনাশ! লোকটি বলিতে লাগিল। তারপর খুনের দায়ে আমার পরিবার ধরা পড়ল। পুলিশ চালান দিলে, দায়রায় গেল। সব শুনে জুরিরাও বললেন, জজ সাহেবও বললেন, ঠিক করেছে, কোনো দোষ করেনি, এ না করলে তার ইজ্জত রক্ষা হতো না। বলিতে বলিতে তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। একটু থামিয়া সে আবার বলিতে আরম্ভ করিল, আমার পরিবার তো বেকসুর খালাস পেয়েও গেল, সরকার থেকে 200 টাকা এনামও পেলে। সবই হলো বাবু, কিন্তু শয়তান জগাটা মরেও তো তাকে ছাড়লে না।
তার আর গতি কে করবে? আর ও সব লোকের গতিও হয় না। প্রেতজনী হয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। 6-8টা মাস বেশ গেল। তারপর কোন ফাঁকে একদিন আমার পরিবারকে পেয়ে বসলে। সেই থেকে আমার পরিবারকে কেবল ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আর আপনাদের কি বলবো, আপনারা তো দেখছেন কি রকম সব অত্যাচার করে। আপনারা সন্ধান নিয়ে দেখুন, ও যেখানে থাকে সেইখানেই ওই রকম হাঙ্গামা। ওর কোনো দোষ নেই বাবু, সব ওই শয়তান জগার কাজ। মরেও সে শয়তান ওকে ছাড়েনি। এক গুণিন আমায় একটা শেকড় দিয়েছেন। সেই শিকড় দেখলে ও বেরিয়ে আসতে পথ পায় না। আমার সঙ্গে ওকে যেতেই হবে, ও যতই না বলুক। এ আমার পরখ করে দেখা। আপনাদেরও এখনই দেখিয়ে দেব বাবু। ভেতরের ঘর হইতে সেই রমণীটি তখন পরিত্রাহী চিৎকার করিতেছিল, ওরে আমি যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। ওরে আমি যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক শ্রী গোলক বিহারী মুখোপাধ্যায় রচিত একটি ভূতের গল্প, অবগুণ্ঠিতা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ ভূতের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।